এখানে যে কয়জন আছে আমার মনে হয় মোটামুটি সবাই ফটোশপও আগে থেকে পারি। শুধু ওই যে হ্যাঁ ও একটু মাঝখান থেকে কম পারে, তাছাড়া ও কম পারে। তাজুলও পারে পারে, কাজ করছে টুকটাক, তাই না? আচ্ছা, সমস্যা নাই, তাহলে আমরা ওই মানে বেসিকের আলোচনাটা দ্রুত শেষ করতে পারবো। এবং আমি মানে কয়েকটা টপিক সম্পর্কে খুব জোর দিয়ে একটু আপনাদেরকে বলবো, আপনারা কিন্তু ওই জিনিসগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? কারণ আমাদের ফটোশপে কাজগুলো করতে গেলে কয়েকটা টপিক, কয়েকটা অপশন, কয়েকটা ফাংশন আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হয়। এই জিনিসগুলো যদি আমরা ইউটিলাইজ করতে পারি, আমরা যদি বুঝি এটা কিভাবে কি করে, এটা কিভাবে কাজ করে, এটা কেন দরকার, এই জিনিসটা যদি আমরা ঠিকমতো বুঝি, তাহলে আমাদের জন্য হচ্ছে কাজটা সহজ হয়ে যাবে। আমরা যে কোনো ধরনের আমাদের হচ্ছে যদি অ্যাসেসমেন্টের কথা যদি বলি, অ্যাসেসমেন্টে ফটোশপের উপরে যে জব থাকে, এই জবের মধ্যে যে জবটা থাকে সেটা হচ্ছে ম্যানিপুলেশন। ম্যানিপুলেশনের একটা জব থাকে। ম্যানিপুলেশন অর্থ কি? ম্যানিপুলেট মানে হচ্ছে মানে অনেকগুলা মাল্টিপল কাজ একসাথে করা, এই ধরনের কাজটাকে আমরা ম্যানিপুলেশন বলতেছি। বা এইখানে যদি আমরা গ্রাফিক্সে অ্যাডোবি ফটোশপে গ্রাফিক্সের ক্ষেত্রে যদি আমরা ম্যানিপুলেশন বলি, এই ম্যানিপুলেশনটা মূলত কয়েকটা ইমেজ মানে একাধিক ইমেজ একত্রিত করে একটা ইমেজে রূপান্তর করা, একটা ইমেজ তৈরি করা, কয়েকটা ইমেজকে একত্রিত করে একটা ইমেজ তৈরি করা, এইটাকে এখানে বলতেছে ম্যানিপুলেশন। বুঝছি? তো এই ম্যানিপুলেশনের কাজটা আমাদের হচ্ছে অ্যাসেসমেন্টে 3 নাম্বার জবে সবসময় আসে। হ্যাঁ, আমরা বলছি, আমরা এর আগেও আমি আলোচনা করছি যে 3টা জব থাকে, একটা হচ্ছে জব 1, একটা জব 2, একটা জব 3। জব 1-এ কি বেসিক কম্পিউটার, জব 2-তে অ্যাডোবি ইলাস্ট্রেটর, জব 3-তে অ্যাডোবি ফটোশপের কাজ। এখন এই জব 3-তে আমাদের সিএসএ মনে আছে আলোচনা করছিলাম, সিএসএ কয়টা ইউনিট আছে? সিএসএ ইউনিট কয়টা? আমাদের সিএস এই কি বলে, এই তো ক্লাসই আসেনি প্রথমে, জানবে কেমনে? আমাদের সিএস বলতে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড সিলেবাস। আমরা যে কোর্সটা করতেছি গ্রাফিক ডিজাইন, এই যে গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং লেভেল 3, এইটা যে একটা কোর্স, এইটা যে একটা শিরোনাম, এইটা যে একটা সাবজেক্ট, 3 মাসের কোর্স করতেছি, এইটার উপরে 3 মাসের কোর্স করতেছি। সময় কতক্ষণ? ওই লেখা আছে প্রত্যেকদিন 5 ঘন্টা, সপ্তাহে 6 দিন, ক্লাস 72টা, মেয়াদ 3 মাস। এখানে আর একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে 360 ঘন্টা টোটাল কোর্স টাইম, 360 ঘন্টা। এই 5 ঘন্টা করে 72টা ক্লাস হিসাব করলে তো 360 ঘন্টা হয় না? হিসাব করেন 360 ঘন্টা। তাহলে এই 360 ঘন্টা যে আমরা শিখতেছি, 360 ঘন্টা পাইলাম কোথায়? 72টা ক্লাস আমরা পাইলাম কোথায়? 5 ঘন্টা করে ক্লাস করতে হবে প্রত্যেকদিন, কেন? ওই সিলেবাসে 360 ঘন্টা ফুলফিল করার জন্য, ওই 360 ঘন্টা ট্রেনিং করার জন্য। এটা কে করে দিছে? এটা কোত্থেকে আসছে? এটা এনএসডিএ করে দিছে। যে গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 যদি কেউ পড়াশোনা করেন, যদি কেউ শিখতে চান, যদি কেউ এই স্কিলটা অর্জন করতে চান, তাহলে আপনাকে টোটাল 360 ঘন্টা ক্লাস করতে হবে। সেটা আপনি প্রত্যেক দিন 8 ঘন্টা করবেন, না কয় ঘন্টা করবেন, কয় ক্লাসে শেষ করবেন, সেটা আপনার বিষয়, কিন্তু আমার 360 ঘন্টা ফুলফিল করতে হবে। তাহলে আমরা হচ্ছে 360 ঘন্টাকে 3 মাস মেয়াদ করার জন্য 72টা ক্লাসে ভাগ করছি, 5 ঘন্টা করে প্রত্যেক দিন, সিস্টেম অনুযায়ী, তাই না? তাহলে এই যে 360 ঘন্টার যে কোর্স আউটলাইন, তাহলে অবশ্যই কোনো সিলেবাস আছে। এই সিলেবাসটা কি করছে? এনএসডিএ দিয়ে দিছে, ওদের পোর্টালে আছে এই সিলেবাসটা। আমরা এই সিলেবাস কি দেখছি না, আলোচনা করছি না? এখানে যে কয়জন আছে আমরা কি সিলেবাসের আলোচনা পাইনি? কে কে পাইছি, কে কে পাইনি? 1 2 3 সিলেবাসের আলোচনা, হ্যাঁ সিএস নিয়ে আলোচনা আমরা পাইছি, এই 3 4 জন পাইছি, ছিল না। তো এই কয়জন পাইছে, বাকিরা পাইনি না? পাইছি। আচ্ছা, তাহলে ওই সিলেবাসে টোটাল 10টা ইউনিট ছিল।
মানে 10টা অনুচ্ছেদ ছিল, তাই না? ইউনিট 10টা, হ্যাঁ। আর ওই কি বলে সেক্টর ছিল তিনটা, তিনটা সেক্টর বা অধ্যায়, মানে তিনটা সেক্টর ছিল। একটা হচ্ছে জেনারিক, একটা হচ্ছে না, একটা সেক্টর স্পেসিফিক, একটা হচ্ছে অকুপেশন স্পেসিফিক, আর একটা জেনেরিক। হ্যাঁ, একটা সেক্টর, একটা জেনেরিক, আর একটা হচ্ছে অকুপেশন। তিনটে সেক্টর, তাই না? ওই তিনটে সেক্টরের মধ্যে টোটাল ইউনিট ছিল 10টা। 10টার মধ্যে ওই আমি যেটা বলছিলাম যে তিনটা জব থাকবে। একটা হচ্ছে বেসিক কম্পিউটারের উপরে, যেটা আমরা অলরেডি প্র্যাকটিস করছি, আমার মনে হয় সবাই করছি না? প্র্যাকটিস করছি না সবাই? ও পরে আসছে, যারা যারা পরে আসছে আমরা কি করছি? করছি ভিডিও। আমি ওটার ভিডিও কি আমি দিছি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো গ্রুপে শেয়ার করে দিলে তো ভালো হয় আরো, তাহলে সবাই দেখতে পারবে, সবাই করতে পারবে, তাই না? আমার রেকর্ড ছিল, কিন্তু ওটা হচ্ছে ওই যে নিচে 3 নম্বর ল্যাবে ছিল, ওই রেকর্ডটা নিতে পারিনি। ওই পরে কি কি করছে নাই কম্পিউটারে, নাহলে আমি দিয়ে দিতাম। তাহলে ওই কাজটাই কিন্তু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? ওটা গেল। জব 2তে যেটা, সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, মানে ওই যে লোগো বানানো, আর হচ্ছে ব্যানার অথবা ফ্লায়ার অথবা হচ্ছে লেটার হেড, এই টাইপের কাজ, তাই না? আমরা মোটামুটি যে কয়টা কাজ হয় আমরা প্র্যাকটিস করছি। আর এইখানে অ্যাডোবি ফটোশপের উপরে কাজ হচ্ছে কি, ইমেজ ম্যানিপুলেশন। এই কাজের জন্য সময় পাবো আমরা টোটাল 2 ঘন্টা অ্যাসেসমেন্টের দিন। এই কাজের জন্য সময় পাবো 2 ঘন্টা। এই 2 ঘন্টা আমাদের কি কি করতে হবে? এই 2 ঘন্টায় কাজ করতে হবে, কয়েকটা ইমেজ আমাকে দিবে, সেই ইমেজগুলোকে মিলে আমার একটা ইমেজ তৈরি করতে হবে, এবং ফাইনাল আউটপুটে এটা কেমন হবে দেখতে, সেই অবজেক্টগুলোর পজিশন কোনটা কোথায় হবে এইটার দেখার জন্য, বা ফাইনাল আউটপুটটার রেজাল্ট কেমন হতে পারে সেইটার জন্য একটা আপনাকে এটা ছবি দিতে পারে, শেয়ার করতে পারে। এবং যদি শেয়ার না করে বা না হয়, সেক্ষেত্রে ওই অ্যাসেসমেন্টের দিন আমাদের যে কোশ্চেন থাকবে, ওই কোশ্চেন পেপারে একটা ফাইনাল আউটপুটের একটা সাদা কালো ছবি আপনাকে প্রিন্ট করে দিয়ে দিবে, যে আমার হচ্ছে এরকম হবে দেখতে, ঠিক আছে? তো এইটা আমরা পাবো, এবং আমরা এটা নিয়ে আমরা ওই প্র্যাকটিসও করবো, সমস্যা নাই। অ্যাসেসমেন্টের আগে আগে আমরা হচ্ছে এগুলো নিয়ে প্রচুর প্র্যাকটিস করব। বিশেষ করে আমি আপনাদেরকে একবারে একটা মডেল টেস্ট নিয়ে নিব, ফাইনাল মডেল টেস্টে, যে আসলে কেমন হয় অ্যাসেসমেন্টটা, কীভাবে হয় কীভাবে হবে না, সব কিছু নিয়ে। এটা নিয়ে কোনো সমস্যা নেই, আমরা তার আগেই সব কিছু বুঝে যাব, ঠিক আছে? আর পড়াশোনাও তো আমরা করবই, এটা একটা বিষয়। তাহলে এখন এই যে ম্যানিপুলেশন, আমরা এখানে কিছু দেখতে পাচ্ছি কাজ। আচ্ছা, আবার এই কাজগুলো আমরা করব। তার আগে আমাদের বেসিকটা 2-1টা ক্লাসের মধ্যে আমরা একটু ক্লিয়ার করে নিব, তারপরে আমরা কাজে যাব, ঠিক আছে? পরের থেকে, ক্লাস থেকে। আচ্ছা, এইখানে এই যে হিস্ট্রিগুলো দেখা যাচ্ছে, অ্যাসেসমেন্টের দিন সবার কম্পিউটারে এরকম হিস্ট্রিগুলো যদি দেখা যায়, আমরা তো প্র্যাকটিস করব সবগুলো কাজই। এখানে হিস্ট্রি টোটাল কতগুলো আছে? 3 3 6 7 8 8 2 16 17 18 20টা আছে, তাই না? তো এই যে হিস্ট্রিগুলো আছে, এগুলা আমরা ধরেন কাজ করছি, কাজগুলো করার পরে সবার পিসিতে যদি এরকম হিস্ট্রি থাকে, আর অ্যাসেসমেন্টের দিন যদি স্যারে এসে দেখে যে সব কাজ আমরা পিসির সামনে, সফটওয়্যারের সামনে দাঁড় করানো, তাই না? আমি যদি এখন এটাতে ক্লিক করি, ধরেন ফটোশপ আছে এইটা, ও নাই, এটা আছে কিন্তু এটা ইমেজ, তাই না? দেখি, হ্যাঁ এটা ইমেজ। আচ্ছা, তাহলে এইখানে হচ্ছে এই হিস্ট্রিগুলো আমরা অফ করতে পারবো না, এগুলো হাইড করা যাবে না, এগুলোকে হাইড করা যাবে। কিভাবে করব? আমরা এই যে এডিট, সবাই মনে রাখতে হবে, হ্যাঁ? আমরা হাইড করতে গেলে এডিটে যাব, এডিট থেকে প্রিফারেন্স, প্রিফারেন্স থেকে ফাইল হ্যান্ডলিং, ফাইল হ্যান্ডলিং এইটাতে ক্লিক করলে এইখানে
এই দেখেন এখানে আছে রিসেন্ট ফাইল লিস্ট কন্টেইন 20 ফাইল, তার মানে আমার এখানে 20টা ফাইল দেখাচ্ছে না? তার মানে এখানে আমি 20টা বলে দিয়েছি দেখে, ও কিন্তু লাস্ট যে 20টা কাজ করছি আমরা সেই 20টা কাজের হিস্ট্রি কিন্তু ফাইলগুলা সেখানে রাখছে। আমরা যদি এটা 0 করে দেই, দিয়ে ওকে করি, আচ্ছা এটাকে ক্লোজ করে ওপেন করতে হবে তাহলে। এই যে এখন আছে, চলে গেছে না সব? তাহলে চলে গেছে। তাহলে হচ্ছে অ্যাসেসমেন্টের দিন যদি এরকম কারো পিসিতে থাকে, হ্যাঁ, তাহলে আমরা কি করব, হিস্ট্রিটা অফ করে দিব, তাই না? কোথা থেকে আমরা পাবো? এডিট থেকে প্রিফারেন্স থেকে ফাইল হ্যান্ডলিং, তাই না? গেলে ওইখানে 0 করে দিয়ে সফটওয়্যারটাকে ক্লোজ করে আবার ওপেন করলেই এটা চলে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এখন এইটা হচ্ছে একেবারে ধরেন ইন্টারফেসটা টোটালি নিউ। দেখেন এটার ইন্টারফেস আর হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর ইন্টারফেস একই রকম না দেখতে? একদম একই রকম, খালি এইখানে পিএস মানে এটা ফটোশপ আর ওটা ছিল এআই, তাই না? এবং কালারটাও চেঞ্জ ছিল আইকনগুলার, এই হচ্ছে তফাৎ। তাছাড়া কিন্তু দেখতে মোটামুটি একই রকম। এখানে যে মেনু বার আছে, তারপরে আমরা হচ্ছে এখানে ফাইল ক্রিয়েট করতাম, এই যে ক্রিয়েট নিউ থেকে ক্রিয়েট করতাম, অথবা ফাইল থেকে নিউ ক্রিয়েট করতাম, অথবা কন্ট্রোল এন দিলেও নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি, তাই না? একই রকম সিস্টেম। তাহলে এইখানে ওই যে আগের মতোই কিন্তু এখানে সব কিছু আছে। এখানেও আছে যে প্রিন্ট, ফটো, সেভ, আর্ট ইলাস্ট্রেশন, ওয়েব, মোবাইল, ফিল্ম, মানে অনেকগুলা ডকুমেন্ট সাইজ কিন্তু এখানে ডিফল্টভাবে দেওয়া আছে, যেগুলো আমরা চাইলে এখান থেকে চুজ করে আমরা যদি এই রিলেটেড কাজ করি তাহলে এখান থেকে চুজ করে আমরা শুরু করতে পারবো, মানে ডকুমেন্টটা ক্রিয়েট করতে পারবো। এখানে ডিফল্টভাবে সেটিংগুলো দেওয়া আছে। যেমন এখানে যে আইফোন রিলেটেড, হ্যাঁ, আইফোন 7, এই যে 8, 7, 6 প্লাস, মানে এইটা নিয়ে যদি আমরা কাজ করি, আইফোনের কোনো ধরেন হোম পেজ ডিজাইন বা কোনো হচ্ছে কি বলে অ্যাপস ইন্টারফেস বা ধরেন ফোন কেস, এই ধরনের কোনো কিছু ডিজাইন করতে গেলে আমি ওইটা নিয়ে কাজ করতে পারবো। এইভাবে আর কি এগুলো দেওয়া আছে, ঠিক আছে? যে ওয়েবের জন্য আছে, হ্যাঁ, এগুলা। আর নতুনভাবে যদি ক্রিয়েট করি, দেখেন এখানে ফটোশপ, যেহেতু ফটোশপে আমরা এটা কি ধরনের সফটওয়্যার, এটা কোন গ্রাফিক্সের জন্য? রাস্টার গ্রাফিক্সের জন্য। আমরা জানি যে গ্রাফিক্স দুই ধরনের, একটা হচ্ছে রাস্টার গ্রাফিক্স, একটা ভেক্টর গ্রাফিক্স, তাই না? ভেক্টরের জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটর ছিল। এখন এইটা যেহেতু রাস্টার গ্রাফিক্স, এইখানে রাস্টার গ্রাফিক্স মানেই তো পিক্সেল বেস কাজ, তাই না? রাস্টার মানেই তো পিক্সেল নিয়ে কাজ কারবার। তাহলে এইখানে ম্যাক্সিমাম টাইমে আমরা কিন্তু পিক্সেল যে ফরম্যাটটা আছে, সাইজের যে ফরম্যাটটা, সেটা ইউজ করে আমরা কাজ করব। আর পিক্সেল বেস কাজগুলো সবচেয়ে বেশি হয় হচ্ছে ওয়েব মিডিয়ার জন্য, তাই না? ওয়েব মিডিয়ার জন্য বলতে ওয়েব মিডিয়ায় সবসময় পিক্সেল মানে আদর্শ সাইজ ফরম্যাট পিক্সেল, ঠিক আছে? আমরা যদি পিক্সেল ছাড়া অন্য কোনো সেটিংয়ে, মানে অন্য কোনো ফাইল সাইজ ফরম্যাটে যদি আমরা ডকুমেন্ট ক্রিয়েট করি বা ডিজাইন করি, সেইটা যে ওয়েবে অ্যাপ্লাই হবে না বিষয়টা এমন না, কিন্তু সেটাও অ্যাপ্লাই হবে। বাট এইটার জন্য পিক্সেলটাই সবচেয়ে আদর্শ, মানে সবচেয়ে স্ট্যান্ডার্ড, ঠিক আছে? যেহেতু স্ক্রিন সবসময় পিক্সেলটাকে মানে ম্যানেজ করে চলে আর কি, পিক্সেলটা সবচেয়ে বেশি সাপোর্ট করে, সবচেয়ে বেশি কন্ট্রোল করতে পারে ভালো, এই জন্য পিক্সেল বেস কাজ করাই শ্রেয় ওয়েব মিডিয়ার জন্য। তাহলে আমরা হচ্ছে এখানে কিন্তু শুধুমাত্র ওয়েব মিডিয়া ডিজাইন হয় তাও কিন্তু না, এখানে ওয়েব এবং প্রিন্ট দুইটাই কাজ করা যায়। কারণ আগে যারা কাজ করছিল, আগে থেকে যারা ফটোশপ কাজ করে, ইলাস্ট্রেটর তো পরে, আগে তো ফটোশপ, সবাই তো ফটোশপই চিনতো, তাই না? গ্রাফিক ডিজাইন মানে ফটোশপ চিনতো সবাই, এবং বিশেষ করে যারা ফটো স্টুডিও চালাইতো, যারা ছবি প্রিন্টিং করতো, কাজ করতো, তাই না?
ওরা তো ফটোশপই কাজ করছে, তাহলে ওইখানে কি প্রিন্ট মিডিয়ার জন্য ওরা কাজ করছে না, আর কি ওয়েব মিডিয়ার কাজ করছিল? ওরা কিন্তু সবাই প্রিন্ট মিডিয়ার কাজই করছে। তার মানে এইখানে কিন্তু ফটোশপে প্রিন্ট মিডিয়া ওয়েব মিডিয়া দুইটাই কাজ করা যাবে, সবগুলো কাজই করা যায়। ঠিক আছে, হ্যাঁ ফটোশপ। তাহলে এখানে আমরা হচ্ছে এখানে যে সেটিংসগুলো আছে এগুলো আমরা ওই ইলাস্ট্রেটরের মধ্যেই পাবো। এখানে এখানে আলাদা করে আলোচনা করার কিছু নাই, পারবো না এগুলা। এখানে তো ওই যে নাম দিব, তারপরে সাইজ কতটুকু দিব, তারপর ওরিয়েন্টেশন আছে, তারপরে যে রেজুলেশন আছে, কালার। এইখানে আবার দেখি কালার, ওইখানে আমরা পাইছিলাম কয়টা কালার মোড অ্যাডোবি ইলাস্ট্রেটরে? CMYK RGB, দুইটা কালার মোড পাইছিলাম না? দুইটা কালার মোড। বাট ফটোশপে আমরা কালার মোড পাবো এখানে টোটাল 5টা কালার মোড পাবো, 5টা। একটা হচ্ছে বিট ম্যাপ, একটা হচ্ছে গ্রে স্কেল, একটা RGB, একটা CMYK আর একটা ল্যাব কালার, টোটাল 5টা। তাহলে কালার মোড নিয়ে যদি কোনো প্রশ্ন হয় অ্যাসেসমেন্টে, আমরা কয়টা বলবো? 5টাই বলবো। যেহেতু CMYK RGB যেহেতু এটা ইলাস্ট্রেটরে ছিল, আবার এখানেও আছে, তার মানে দুটো তো থাকলোই। তাহলে এক্সট্রা আমরা এখানে আরও পাইলাম 3টা। একটা হচ্ছে হ্যাঁ বিট ম্যাপ, গ্রে স্কেল আর হচ্ছে ল্যাব কালার, তাই না? আচ্ছা, ল্যাব কালার এইগুলা হচ্ছে যারা মূলত প্রিন্ট মিডিয়ার কাজ করে। ল্যাব কালারটা কখন ইউজ করি আমরা? ল্যাব প্রিন্ট করার জন্য ল্যাব কালারটা আমরা ইউজ করে থাকি। আর CMYK RGB তো আমরা জানি, RGB হচ্ছে ওয়েব মিডিয়ার জন্য করি, আর CMYK প্রিন্ট মিডিয়ার জন্যই করি, তাই না? নর্মালি যে প্রিন্ট করি আমরা সাধারণত ছোট প্রিন্টারে বা মানে সচরাচর যেটা করে থাকি আর কি। আর ল্যাবটা হচ্ছে, ল্যাব কালারটা কি, এটা হচ্ছে বড় কোনো ল্যাবে যখন আমরা প্রিন্ট করব সেইটার যে মেশিনের যে রিকমেন্ডেশন সেই অনুযায়ী কিন্তু এখানে ল্যাব কালারটা সিলেক্ট করে দেওয়া হয়, বা দিয়ে তারপরে হচ্ছে কাজটা করতে হয়, এটা একটা বিষয়। আর এইখানে আর দুটো আছে, একটা হচ্ছে গ্রে স্কেল আর একটা বিট ম্যাপ। এই দুইটা কি বলেন? বিট ম্যাপ আমি বলি গ্রে স্কেল যেটা সেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, বাট ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে ডার্ক লাইট শেড থাকে, বোঝার চেষ্টা করেন। গ্রে স্কেল যেটা সেইটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সম্পূর্ণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, পুরো ছবিটাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আমরা এক্সাম্পল দেখব, সমস্যা নেই। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কিন্তু ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে একেবারে ব্ল্যাক আর একেবারে হোয়াইট বিষয়টা এমন না। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে আরও অনেকগুলো কালারের ভেরিয়েশন আছে না, লাইট আছে, ডার্ক আছে, গ্রে আছে, থাকে না এরকম? ওই এতগুলো শেড নিয়ে কিন্তু এই গ্রে স্কেলটা, মানে ব্ল্যাক এবং হোয়াইট ছাড়া অন্য কোনো কালার থাকবে না এখানে। হ্যাঁ, দুইটা মিক্সিং করে যেটা আসবে সেটাই। আর এই যে বিটম্যাপ যেটা, সেইটা হচ্ছে দুইটা কালার ফিক্সড, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানে একদম ব্ল্যাক আর একদম হোয়াইট। এখানে দুইটা কালার ছাড়া তিনটা কালার হবে না, দুইটা কালারের পিক্সেল থাকবে ওই ছবির মধ্যে, শুধুমাত্র দুই কালারেরই পিক্সেল থাকবে, একটা ব্ল্যাক আর একটা হোয়াইট। এইখানে কোনো গ্রে থাকবে না, কোনো মানে ডার্ক ব্ল্যাক থাকবে না, কোনো লাইট ব্ল্যাক থাকবে না, কোনো কিছু থাকবে না, একটাই ব্ল্যাক থাকবে, একটাই হোয়াইট থাকবে, দুইটা কালার। আমরা এক্সাম্পল দেখব। একটা ইমেজ নিয়ে আসি, তাহলে বুঝতে পারবো। ধরো এইটাই, এই যে এটা এখন কালারফুল একটা ছবি, তাই না? এইটাকে আমরা গ্রে স্কেল করে দিলাম, এটা এখন গ্রে স্কেলে আমরা কি পেলাম? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার চলে গেছে না? ব্ল্যাক এবং হোয়াইট ছাড়া এখানে কিন্তু আর কোনো কালার নাই। বাট ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে দেখেন পিক্সেলের মধ্যে কালারের ভেরিয়েশন আছে না? এখানে কি দুইটা কালার আছে না কয়টা কালার আছে? অনেকগুলো কালার আছে না এখানে, অনেকগুলো কালার আছে। এই দেখেন, এটা লাইট হইতে হতে আস্তে করে আবার ডার্ক হয়ে গেছে, তাই না? এরকম এই ধরনের, কিন্তু ব্ল্যাক এবং হোয়াইট
এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুইটা কালারের মধ্যে অনেকগুলো শেড আছে। দেখেন গ্রেডিয়েন্ট সিস্টেম আসছে না? আসছে। এখন আরেকটা যেটা, এটাকে যদি আমরা এখন বিট ম্যাপ করে দিই, আরে বিট ম্যাপ, এখন যদি আমরা জুম করে দেখি কি আছে, কি হয়েছে? দুই কালারের পিক্সেল ছাড়া অন্য কোনো কালার আছে? দুই কালারের পিক্সেল না, আছে অন্য কালার, একদম ব্ল্যাক একদম হোয়াইট। কি করছে এইখানে, কাহিনীটা কি করছে তাহলে, যেইখানে মানে গ্রে ছিল, মানে যেখানে হচ্ছে গ্রে কালার ছিল, মানে গ্রেডিয়েন্টস ছিল যেটা, ওইখানে কি করছে, ওই মানে হোয়াইটের পিক্সেলটা বাড়াই দিছে, ব্ল্যাকের পিক্সেলটা কমাই দিছে, তাই না? এইখানে আবার দেখেন, এই যেখানে হোয়াইট সেখানে হোয়াইটের পিক্সেল আছে, ব্ল্যাকের পিক্সেল কমে গেছে। মানে দুই কালারের পিক্সেল দিয়া এই গ্রে স্কেলটা বিট ম্যাপটা তৈরি, বুঝছি? বিট ম্যাপে দুইটা কালার, আর গ্রে স্কেলে দুইয়ের অধিক কালার আছে, বাট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কোনো অন্য কোনো কালার থাকবে না। ক্লিয়ার? হ্যাঁ, ওই পিক্সেল হোয়াইট পিক্সেলের সংখ্যা বাড়ায় দিবে, যেখানে ডার্ক ছিল সেখানে হচ্ছে ব্ল্যাক পিক্সেল বাড়ায় দিবে, এই আর কিছু না। ওকে, এটা ক্লিয়ার। তাহলে আমরা পাইলাম হচ্ছে বিট ম্যাপ, বুঝছি না সবকটা? ক্লিয়ার? তাহলে আমরা 5টা কালার মোড কথা বলবো যদি প্রশ্ন জিজ্ঞেস করে বা যদি আমরা প্রশ্ন পাই সেক্ষেত্রে। আর এইখানে হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট, এইখানে আবার ওই যে কালার চেঞ্জ করতে পারি আর্টবোর্ডের, এই ব্ল্যাক হইল কেন? আচ্ছা, ও বিট ম্যাপে দিছি এই জন্য, এটা RGB দিই তাইলে হবে। এই যে ঠিক আছে, এটা হচ্ছে চেঞ্জ করতে পারবো, এটা একটা বিষয়। তাহলে এইখানে আর কিন্তু অন্য কিছু আর নাই, এগুলাই। এখন আমরা যদি ধরেন পিক্সেলই নিলাম, এখান থেকে আপাতত 1080x1080 একটা পেজ, একটা ডকুমেন্ট নিচ্ছি আমরা, 72 রেজুলেশন RGB দিয়ে ক্রিয়েট করলাম। ও কালারটা চেঞ্জ করে দিই, হোয়াইটে থাকুক। তাহলে এই হচ্ছে একটা ডকুমেন্ট ক্রিয়েট হইলো। এখন দেখতে কিন্তু ইলাস্ট্রেটরের মতোই আবারও, তাই না? মোটামুটি ইলাস্ট্রেটরের মতোই দেখতে। এই পাশে টুলবার, উপরে মেনু বার, তারপরে কন্ট্রোল প্যানেল, তাই না? এটা এখানে একই রকম না? দুটো সেক্টর করা আছে, সেকশন করা আছে, উপরে মেনু বার, নিচে হচ্ছে কন্ট্রোল প্যানেল। এই পাশে কি কাস্টমাইজ যে টুলগুলা, অথবা আমরা এটাকে ওয়ার্ক প্লেস বলতে পারি, ওয়ার্ক স্পেস বলতে পারি। এই যে ওখানে আমরা পাইছিলাম না, ইসেনশিয়াল থাকে, ইসেনশিয়াল ক্লাসিক থাকে, তাই না? টাইপোগ্রাফি থাকে, অনেক কিছু থাকে না? বাট এইখানে হচ্ছে যে ইসেনশিয়াল আছে, 3D আছে, মোশন অ্যান্ড ওয়েব, মোশন, পেন্টিং, টাইপোগ্রাফি, ফটোগ্রাফি। এর কিন্তু টাইপোগ্রাফি নেই, কারণ ফটোশপে টাইপোগ্রাফি করে না, টাইপোগ্রাফি করে ইলাস্ট্রেটরে। ফটোশপে কী করে? ফটোগ্রাফি করে, তাই না? এই জন্য এখানে কিছু সেটিংস আছে। হ্যাঁ, আমরা এই সেটিংসগুলো নিয়ে এই দেখেন কাজ করতে পারি। মোশন, পেন্টিং করতে গেলে এখানে ব্রাশটা সব কিছু এখানে আছে, এই আর কি। ফটোগ্রাফি করতে গেলে এই ফটোগ্রাফির জন্য যা দরকার পড়ে সেইগুলো এখানে ডিফল্টভাবে আছে। তো আমরা এসেনশিয়াল দিয়েই কাজ করব, যেহেতু আমরা স্পেসিফিক কোনো বিষয়ের উপরে কাজ করতেছি না, আমরা ওভারঅল সবার উপরেই কাজ করব, সেই জন্য আমরা ক্লাসিক এসেনশিয়াল দিয়েই কাজ করতেছি। আচ্ছা, এখন এইখানে টুলস বোঝার আগে আমাকে বুঝতে হবে ফটোশপে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং যে জায়গাটা, সবাই যেটা খুব বেশি ঝামেলায় মনে করে, সেটা হচ্ছে লেয়ার, তাই না? আমরা সবাই সবচেয়ে বেশি কনফিউশনে পড়ে যাই, সবচেয়ে বেশি কঠিন মনে হয়, সবচেয়ে বেশি ঝামেলা মনে হয় হচ্ছে লেয়ারটাকে, লেয়ার প্যানেলটাকে। আসলে এটা কিন্তু ঝামেলা না, এটা কিন্তু খুব সহজ একটা জিনিস। আমরা যদি সহজ করে চিন্তা করি, খুব সহজ জিনিস। ইলাস্ট্রেটরে যখন আমরা কাজ করতাম তখন কিন্তু ওই লেয়ারকে কখনো গুরুত্ব দিতাম না, তাই না?
কখনোই গুরুত্ব দিতাম না। বাট ওখানেও কিন্তু লেয়ার আছে, আছে না? ওখানেও লেয়ার আছে, আমরা চাইলে কিন্তু লেয়ার ধরে ধরেও কাজ করতে পারি। আমরা ওখানে চাইলে কিন্তু লেয়ারটাকে ধরে ওই আমরা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, সেন্ড টু, তারপরে ব্রিং টু ফ্রন্ট করতাম না এগুলা? একটা লেয়ার আর একটা লেয়ার সামনে নিয়ে আসতাম, পিছনে দিতাম, করতাম না? অথবা কিবোর্ড শর্টকাট দিয়ে কন্ট্রোল থার্ড ব্র্যাকেটের ওপেনিং ক্লোজিং দিয়ে আমরা পিছনে দিতাম, সামনে আনতাম, এটা করতাম। বাট এইখানে লেয়ার প্যানেলটা যখন ওপেন থাকে তখন আমরা খুব সহজেই কিন্তু একটা লেয়ার আর একটা লেয়ারকে টেনে তার উপরে দিতে পারি, ওটাকে টেনে তার নিচে দিতে পারি, তাই না? খুব সহজে করা যায়। আবার আমরা এখানে কি করতাম, একটা লেয়ারকে, একটা অবজেক্টকে হাইড করতে গেলে কি করতাম, ওই অবজেক্টটাকে সিলেক্ট করে কন্ট্রোল 3 দিতাম, কন্ট্রোল 3 দিয়ে হাইড করতাম, আনহাইড করতাম কন্ট্রোল-3 দিয়ে, লক করতাম কি দিয়ে, কন্ট্রোল 2 দিয়ে, আনহাইড করতাম কন্ট্রোল-2 দিয়ে। তাহলে ওইখানে কিন্তু আমার কাছে মনে হয় কি ওখানেই ঝামেলা বেশি। আমরা যদি এইখানে দেখি, এটা আমরা এখন লেয়ারটা যদি নিয়ে আসি, এই যে লেয়ার, এই যে লেয়ার, এই যে লেয়ার প্যানেলটা ওপেন হলো, এখানে রাখি, তাহলে ভালো বুঝবো। সবাই দেখতে পাচ্ছি না? আচ্ছা, আমার ফটোশপে কাজ করতে গেলে সবার আগে আমাকে লেয়ার প্যানেলটা ভালো করে বুঝতে হবে, আমাকে ভালো করেই বুঝতে হবে এবং ভালো করে জানতে হবে যে আসলে লেয়ারে কি আছে, কেন লেয়ারটা এত গুরুত্বপূর্ণ, তাই না? এই লেয়ারেই কিন্তু অনেক কিছু। এখানে দেখেন এই লেয়ার প্যানেলের মধ্যে এই যে আমি ইমেজটা নিয়ে আসলাম, এটার জন্য একটা লেয়ার তৈরি হয়েছে। এই লেয়ারে এখানে দুইটা লেয়ার আছে না? এখন লেয়ার কটা? এখন দুইটা আছে না? দুইটা লেয়ার, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার আর একটা এই যে ইমেজটা নিয়ে আসলাম, অবজেক্টটা নিয়ে আসলাম, সেটার একটা লেয়ার। আমরা যদি এইখানে একটা ধরেন একটা শেপ তৈরি করি, শেপটা তৈরি করার সাথে সাথে আর একটা লেয়ার হয়েছে না? লেয়ার হয়েছে। আমরা এইখানে একটা ইফেক্ট দিলাম, ইফেক্টটা নিয়েছি যখন, তখন এখানে ইফেক্টের আর একটা লেয়ার হয়েছে না? হয়েছে। তার মানে কি, আমি এইখানে যতবারই কোনো কিছু করব ততবারই একটা লেয়ার তৈরি হচ্ছে, তাই না? একটা অবজেক্ট তৈরি করতেছি, লেয়ার হচ্ছে। একটা ইমেজ ওপেন করতেছি, সেটার একটা লেয়ার হচ্ছে। একটা ইফেক্ট অ্যাপ্লাই করতেছি, সেটার একটা লেয়ার হচ্ছে, তাই না? সব কিছু ডাটা করে লেয়ার তৈরি হচ্ছে। তাহলে এখানে এই যে লেয়ার নিচে দিলাম, সে নিচে আসলো, এর নিচে কিন্তু যাবে না, কারণ ব্যাকগ্রাউন্ড লেয়ারটা হচ্ছে সবার নিচের স্তর, ওর নিচে আর কেউ যাবে না। ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সবার নিচে, এই যে তালা খুলে দিলাম, এইবার যাবে। আচ্ছা, এখন এইটা তো ডিফল্ট ভাবে আর্টবোর্ড যেটা আমার ছিল, সেই আর্টবোর্ডটা কিন্তু ডিফল্ট ভাবে এটা ব্যাকগ্রাউন্ড লেয়ার হিসেবে এখানে কাজ করতেছে। আমরা চাইলে এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকেও ডিলিট করে দিতে পারবো। আচ্ছা, এইখানে কিন্তু লাস্ট একটা লেয়ার থাকতে হয়, মানে সবগুলো লেয়ার নীল করা যাবে না, অন্তত একটা লেয়ার থাকতে হবে, মানে ডিফল্ট ভাবে, মানে ব্যাকগ্রাউন্ড হিসেবে একটা লেয়ার থাকতে হবে। এই লেয়ারটা কিন্তু আমরা ডিলিট করতে পারবো না, এটা হচ্ছে আর্টবোর্ডের লেয়ার। বাট আমরা কিন্তু যেহেতু এটা লক খুলে দিচ্ছি, এই লেয়ারটাকে আমরা চাইলে কি করতে পারবো, ডিলিট হবে না, বাট হাইড করতে পারবো। হাইড করতে পারবো। হাইড করলে কি হবে, এটা এখন এটা কি পিক্সেলেট একটা ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে না? তার মানে ও বলতেছে যে আমি এখন ট্রান্সপারেন্ট, আমার এখানে কিছু নাই, আমার এখানে আর কিচ্ছু নাই। এখন যদি আমাকে সেভ করো, কিছুই পাবা না, একবারে 0 ফাঁকা। ঠিক আছে, তাহলে পাইলাম আমরা এতগুলো লেয়ার। এখন আচ্ছা, এই টুলসের মধ্যে, এই টুলসের আলোচনায় সবচেয়ে আগে যেটা আলোচনাটা না করলেই না, সেটা হচ্ছে মুভ টুলের কথাটা। কারণ আমরা কোনো একটা অবজেক্ট
কোনো একটা অবজেক্টকে আমরা যদি মুভ করতে চাই, যেমন এটা মুভ করতেছি, হ্যাঁ, মুভ করতে চাই, মুভ করতে গেলে কিন্তু আমার এই মুভ টুলটা সিলেক্ট করতে হবে আগে, মানে আমার মাউস পয়েন্টে থাকতে হবে এই মুভ টুল, তাহলে আমি এইটাকে মুভ করতে পারবো। অর্থাৎ আমরা ইলাস্ট্রেটরে কি করতাম, ইলাস্ট্রেটরে যখন কোনো একটা অবজেক্টকে যখন আমরা সিলেক্ট করতাম, সিলেক্ট করে সেটাকে আমরা সরাইতাম, কি দিয়ে করতাম, সিলেকশন টুল দিয়ে। তাহলে এইখানে একই পজিশনে এই টুলটা আছে না, এই একইভাবে কাজ করে হচ্ছে এই টুলটা, সিলেকশন টুল আর এখানকার মুভ টুল দুইটা একই জিনিস, শুধু নাম আলাদা, দেখতে আলাদা রকম, কিন্তু কাজ একই। ক্লিয়ার? মুভ টুল আর ওইখানে সিলেকশন টুল আর এখানে মুভ টুল, দুইটা টুলই একই জিনিস, একই কাজ। তাহলে আমি কোনো একটা অবজেক্টকে যদি ধরতে যাই, ধরে যদি মুভ করতে চাই, সেক্ষেত্রে আমার কি করতে হবে, মুভ টুলটা সিলেকশন করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, আপাতত মুভ টুলটা মাথায় রাখেন, বাকি টুলসগুলো নিয়ে আমরা পরে আলোচনা করতেছি। তার আগে আমরা হচ্ছে এখানে লেয়ার প্যানেলটা নিয়ে আমরা একটু মানে বিস্তারিত আলোচনা দেখি। আচ্ছা, এখন এই যে এতগুলো লেয়ার হচ্ছে, এই লেয়ারের মধ্যে আবার অনেকগুলো ঝামেলা আছে। দেখেন, লেয়ারের মধ্যে অনেকগুলো ফাংশন আছে। এইখানে দেখেন, এই লেয়ারটা অনেকগুলো পার্ট না, এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট, এখানে একটা, তাই না? আবার এখানে একটা ফাংশন আছে, মানে অনেক কিছু আছে এই লেয়ারটার মধ্যে। আবার তার নিচের লেয়ারটা যখন আছে, এই লেয়ারে আবার কি আছে, দেখেন এখানে একটা শেপ আমি ক্রিয়েট করছিলাম, তাই না? এইখানে একটা শেপ আছে, এইখানে এই শেপের মধ্যে আবার একটা মানে সেকশন আছে, এখানে একটা সেকশন আছে আর এখানে জাস্ট টেক্সট আছে, তাই না? বাট এখানে যদি 1 2 3 4 চারটে সেকশন ছিল, এখানে আবার দুইটা সেকশন। আবার এইটার মধ্যে, এই বক্সের মধ্যে আবার ছোট্ট করে একটা বক্স আছে, আছে না? এটা হচ্ছে ওই শেপের বক্স, এটা হচ্ছে লেয়ার থাম্বনেল আমরা বলতেছি। আচ্ছা, এইখানে আবার আরেকটা, আমরা এই যে ইমেজটা নিয়ে আসছিলাম না, সেই ইমেজের যে থাম্বনেলটা আছে, দেখেন দুইটার মধ্যে আবার দেখতে আলাদা রকম। এইটা এইটা এটা যে ছোট যে আইকনটা ছিল, এটা দেখতে একরকম, এইটা আবার আরেক রকম দেখতে। খেয়াল করেন, চেঞ্জ আছে না? চেঞ্জ আছে। এইটা হচ্ছে স্মার্ট অবজেক্ট থাম্বনেল, এই থাম্বনেলটা হচ্ছে স্মার্ট অবজেক্ট, আর এইটা হচ্ছে কি, লেয়ার থাম্বনেল। আচ্ছা, এটা যেহেতু এটা কিন্তু ভেক্টর, এটা কিন্তু এই শেপটা কিন্তু ভেক্টর শেপ, ঠিক আছে? যার কারণে এই লেয়ার থাম্বনেলটা এখানে আসে। এটাকে যদি আমরা রাস্টারাইজ করে দিই, দেখেন ওটা কিন্তু চলে গেল। কথাটা বুঝছি? ওইটা কিন্তু ভেক্টর, যেহেতু ভেক্টর সেহেতু ওই সাইনটা ওখানে ছিল, বুঝেন নাই? দেখেন এরকম ছিল, যেহেতু এইটা শেপটা আমি এখান থেকে ক্রিয়েট করছি, সেহেতু এটা কিন্তু ভেক্টর শেপ, নতুন একটা শেপ। হ্যাঁ, এটা কোনো ছবি না, কিন্তু এটা ভেক্টর শেপ। এখন এইটাকে যখন আমি রাস্টারাইজ করতেছি, যে রাস্টারাইজ লেয়ার, দেখেন এটার উপর রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ার দিলাম, ওই সাইনটা চলে গেল। তার মানে এখন এই শেপটা কি, এটা এখন রাস্টার, এটা কিন্তু আর ভেক্টর নাই। বিট ম্যাপ না, কোনটা? কেন ছোট বড় করতে পারবো না? এই যে ছোট বড় করতে পারবো। পাঁচ শেপ বলতে
এটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ওই ইয়ের মতো কাজ করবে, এই যে। আচ্ছা যাই হোক, আমরা দেখি আগে। তাহলে এটা যখন ভেক্টর থাকে তখন পাথ সিলেকশন এবং ডিরেক্ট সিলেকশন টুলটা কাজ করবে, ঠিক আছে। যখন এটা ভেক্টর থাকবে, যখন এটাকে রাস্টারাইজ করে দিব তখন এটা রাস্টার ইমেজে তৈরি হয়ে যাবে, এটা একটা ইমেজ তখন, ঠিক আছে। কারণ রাস্টার তো কখনোই মানে রাস্টার তো রাস্টারই, রাস্টার মানে ছবি, রাস্টার মানে তখন ছবিতে কনভার্ট, তাই না। আচ্ছা এখন এটা গেল, এইখানে যেটা পাইলাম এই যে ইমেজটা, এটা তো ইমেজ, তাই না। এইখানে যে ছোট্ট আইকনটা আছে সেটা হচ্ছে স্মার্ট অবজেক্ট। এই স্মার্ট অবজেক্টের কাজ কি, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে স্মার্ট অবজেক্ট। আচ্ছা আচ্ছা, এখানে দুইটা সুবিধা আছে, স্মার্ট অবজেক্টের দুইটা সুবিধা আছে। একটা হচ্ছে এই স্মার্ট অবজেক্ট, একটা লেয়ার যখন আমরা স্মার্ট অবজেক্ট করব তখন এইটা হবে নন ডিস্ট্রাকটিভ এডিটিং। এইটার উপরে আমরা যত ধরনের এডিট করি না কেন, যাই করি না কেন, সেইটা নন ডিস্ট্রাকটিভ। নন ডিস্ট্রাকটিভ বলতে এইটার যে মেইন সোর্স, মেইন ইমেজটা, এইটার যে ইমেজটা, এই যে ইমেজটা, এইটার মেইন সোর্সটা নষ্ট হবে না। এর উপরে আমি এখন যা কাটা ছেঁড়া করি, যা করি না কেন, যা খুশি তাই করি, বাট এইটার মেইন ছবিটা আমি আবার পাবো কিভাবে। এটার উপরে যদি ডাবল ক্লিক করি, এই দেখেন আর একটা নতুন ট্যাব ওপেন হয়েছে না। আচ্ছা এখন এটাকে যদি আমরা ধরেন লেয়ার মার্কস দিলাম, দিয়ে আমি ব্রাশ দিয়ে মুছে ফেললাম, তারপরে ধরেন সিলেকশন করে এটাকে ডিলিট করে দিলাম, হয়ে গেল। আচ্ছা ডিলিট হবে না, আমরা এটার উপরে ধরেন তারপরে ধরেন আমি এটাতে আচ্ছা ধরেন এই এডিট করলাম এটা, হ্যাঁ এই যে এডিট করলাম, অথবা ধরেন আমি এখান থেকে লেভেল নিলাম, নিয়ে কালারটাকে এডিট করলাম। এই যে করলাম, এত কিছু করলাম এটার উপরে, এইটার মেইন যে ছবিটা এখানে দেখেন থাম্বনেইলের উপরে দেখেন, এটাতে কিন্তু কোনো চেঞ্জ দেখা যাচ্ছে না, তাই না। আমি যদি এটাতে ডাবল ক্লিক করি, দেন এইটার কিন্তু ইমেজটা, মেইন যে সোর্সটা, এটা কিন্তু আছেই, এটা এখন অক্ষত আছে না, এটাতে কিন্তু মানে পার্মানেন্ট প্রভাব পড়ে নেই, পড়ে নেই। এইটাকে এই সুবিধাটার জন্য এটাকে বলে নন ডিস্ট্রাকটিভ এডিটিং। এবং আমি চাইলে এইখানে এই ছবির পরিবর্তে আমি যদি অন্য কোনো ছবি এখানে ওপেন করি, ধরেন আমি এখন এই ছবিটা, ওটা গিফট ফাইল ছিল, ধরেন এইটা, আচ্ছা ওয়েট, তো ওয়েব ফাইল, এটা ওয়েব ফাইল, আচ্ছা এইটা নেই, এটা তো ইমেজ, এটা আসছে না, ওটা ওয়েব ফাইল ছিল, ওটা ইমেজ ছিল না। আচ্ছা ধরেন এইটা নিয়ে আসলাম, এইটা রেখে দিলাম, দিয়ে আগের ছবিটাকে অফ করে দিলাম, দিয়ে আমি ওর পরিবর্তে এই ছবিটাকে ওখানে অ্যাড করে দিব। এটাকে কন্ট্রোল এস দিলে সেভ হবে না এখন,
আমি এটাকে কন্ট্রোল এস দিলাম। আচ্ছা ইয়েস করলাম না, এমন হয় কেন? অবজেক্টের সুবিধা, তাহলে এই স্মার্ট অবজেক্টের এই সুবিধাটা ছাড়া আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে আমি এইটাকে মাল্টিপল টাইম, এখন প্র্যাকটিস বন্ধ করেন, মাল্টিপল টাইম আমি স্মার্ট অবজেক্ট যদি করি, স্মার্ট অবজেক্ট করলে এই লেয়ারটাকে যতবারই ছোট বড় করি না কেন এটার কোয়ালিটি লস করবে না। ধরেন আমি এটাকে এই ছোট করলাম, ইন্টার দিলাম, আবার এটাকে বড় করব, বড় করলাম, ইন্টার দিলাম, এটা কিন্তু আগের মতোই আছে। বাট এইটা যদি স্মার্ট অবজেক্ট না থেকে এটা যদি রাস্টারেজ থাকে, এখন যদি এটাকে ছোট করি, ছোট করলাম, ইন্টার দিলাম, আবার এটাকে বড় করব, এই দেখেন গেছে না? তার মানে সমস্যাটা কি? তাহলে এইখানে রাস্টার ইমেজ, কোন একটা রাস্টার লেয়ার বা রাস্টার কোন অবজেক্টকে যখন আমরা ছোট বড় করব মাল্টিপল টাইম, মানে বারবার যখন ছোট বড় করব, কোনো কারণে আমার হয়তো বা ছোট করার প্রয়োজন পড়তেছে, ছোট করতেছি, আবার কোনো কারণে হয়তো বা আর একটু বড় করার প্রয়োজন পড়তেছে, ওটাকে আবার টেনে বড় করতেছি, এই যে বারবার ছোট বড় করতেছি, তখন কিন্তু এরকম কোয়ালিটি এটা নষ্ট হয়ে যাবে। বাট এইটা যদি স্মার্ট অবজেক্ট করা থাকে, আমরা যদি আমাদের কোনো একটা লেয়ার, কোনো একটা ইমেজ যদি ছোট বড় করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে অবশ্যই ওই লেয়ারটাকে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব। এটা যদি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেই, এটাকে যদি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেই, তাহলে এটা বারবার ছোট বড় করলেও এটার কোয়ালিটি নষ্ট হবে না, এটার রেজুলেশন নষ্ট হবে না। কথাটা বুঝছি? তাহলে স্মার্ট অবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ না? তাহলে আমরা হচ্ছে কাজ করতে গেলে যদি কোনো একটা ইমেজ, কোনো একটা লেয়ার বারবার যদি ছোট বড় করার প্রয়োজন পড়ে, অবশ্যই ছোট অথবা বড় যেটাই করি না কেন, করার আগে ওই লেয়ারটাকে স্মার্ট অবজেক্ট করে নিব। ক্লিয়ার? এটা নিয়ে কিন্তু প্রশ্নও হতে পারে, এটা নিয়ে কিন্তু প্রশ্ন আসে, লিখিত প্রশ্ন আসে যে কেন স্মার্ট অবজেক্ট করা হয়, করা দরকার বা করা হয়, বা স্মার্ট অবজেক্ট করলে কি সুবিধা। আমরা লিখে দিব যে স্মার্ট অবজেক্ট করলে ওই লেয়ারটাকে মাল্টিপল টাইম স্কেলেবল করলে সেটার কোয়ালিটি লস করে না, সোজা কথা। বাংলায় লিখতে পারি, ইংলিশও লিখতে পারি, ঠিক আছে? বুঝছি? তাহলে এই একটা টপিক স্মার্ট অবজেক্ট, আমি বলছিলাম না কয়েকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা আলোচনা করবো, তার মধ্যে একটা টপিক হচ্ছে স্মার্ট অবজেক্ট। এটা ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, যদি ফেস করি। আচ্ছা, এখন স্মার্ট অবজেক্ট গেল, এখন মাস্কিং এর একটা বিষয় আছে। আমরা স্মার্ট অবজেক্ট পাইলাম, এবার আমরা লেয়ার মাস্ক আলোচনা করব। এটা টপিক নাম্বার 2, লেয়ার মাস্ক। 1 নাম্বার টপিক স্মার্ট অবজেক্ট গেছে, এবার 2 নাম্বার টপিক হচ্ছে লেয়ার মাস্ক। ক্লিপিং মাস্কও আলোচনা করব। 3 নাম্বার টপিকে যাব আমরা ক্লিপিং মাস্ক। 4 নাম্বার টপিক হবে না, 4 নাম্বার টপিক হবে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এই টপিকগুলা আমার ভালো করে মাথায় রাখতে হবে, ভালো করে বুঝতে হবে, তাহলে আমি কাজ করতে গেলে আমার মাথায়, মানে আমার ওই জিনিসটা মাথায় আসবে যে আচ্ছা এই জিনিসটা তো এটা করলে এটা সুবিধা হয়, এটা করলে এই সুবিধাটা আমরা পাই, ঠিক আছে? ওইটা অনুযায়ী কাজ করতে হবে, তখন আমরা কাজটা ঠিক মতো হবে, নাহলে কিন্তু কাজ উল্টাপাল্টা হয়ে যাবে। তাহলে আচ্ছা, কোনো কঠিনের কিছু নাই। এখন আমরা আসি হচ্ছে কি লেয়ার মাস্ক। অ্যাডজাস্টমেন্ট লেয়ার আর লেয়ার মাস্ক দুইটা কিন্তু কাছাকাছি শব্দ,
ভালো করে মাথায় রাখতে হবে। লেয়ার মাস্ক, মাস্কিং, অ্যাডোবি ইলাস্ট্রেটর পাইছিলাম, ক্লিপিং মাস্ক পাইছি না, আর একটা পাইছিলাম ট্রান্সপারেন্সি মাস্ক পাইছিলাম না, ম্যাক মাস্ক, মনে আছে? কি করা যেত মাস্কিং দিয়ে? মাস্কিং আসলে কি? ওটা ছিল ক্লিপিং মাস্ক, তাই না? একটা শেপের মধ্যে একটা ছবিকে ইনক্লুড করতাম ওই শেপের আকৃতি অনুযায়ী, সেটা ছিল কি ক্লিপিং মাস্ক, তাই না? আর ম্যাক মাস্ক করতাম কেন? ম্যাক মাস্ক করতাম হচ্ছে মানে ট্রান্সপারেন্সি দিয়ে যেটা করতাম, ট্রান্সপারেন্সি অপশন থেকে যে ম্যাক মাস্ক করতাম না, ওইটা দিয়ে কি করতাম, ওই নিচের অবজেক্টের কোনো একটা অংশকে কোন একটা শেপ দিয়ে, শেপের আকৃতি দিয়ে সেটাকে হাইড করতাম, ওই জায়গাটাকে হাইড করে ফেলতাম। মনে নাই? আচ্ছা, আলোচনাটা ক্লিয়ার হওয়া দরকার। আমি ইলাস্ট্রেটর ওপেন করি। দুইটা মাস্ক পাইছিলাম ওইখানেও, অ্যাডোবি ইলাস্ট্রেটরে দুইটা মাস্কিং পাইছিলাম, একটা হচ্ছে ক্লিপিং মাস্ক আর একটা হচ্ছে ট্রান্সপারেন্সি মাস্ক বা ম্যাক মাস্ক যেটাকে বলি আমরা। আমরা এখানে আরেকবার দেখি এক্সাম্পলটা তাহলে। আমরা কি করতাম, রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক, রেজাল্ট কি হয়, শেপের মধ্যে, শেপের আকৃতির মধ্যে আমরা ইমেজটাকে ইনক্লুড করতে পারি, তাই না? শেপের মধ্যে ইমেজটাকে ইনক্লুড করলাম, এটা এটা তো ক্লিয়ার। আচ্ছা, আরেকটা মাস্ক আছে ট্রান্সপারেন্সি মাস্ক, দেখি কি হয়। এটা করা যেত, মানে নিচের যে অবজেক্টটা আছে, নিচের যে লেয়ারটা আছে, সেই লেয়ারের কোনো একটা অংশকে আমরা উপরের কোনো অবজেক্ট দিয়ে ওই অংশটাকে হাইড করতে পারতাম। এটা হতো। আবার এটা যদি করি, ইনভার্ট যদি করে দেই, দেন কি হতো, ওই জায়গাটা ট্রান্সপারেন্ট হয়ে যেত। বাট ক্লিপিং মাস্কে কিন্তু এটা হতো না। তাহলে আমরা হচ্ছে উপরের অবজেক্ট দিয়ে নিচের অবজেক্টটাকে, ওই অংশটাকে হাইড করতে পারতেছি, তাই না? এইটা একটা মাস্কিং। আচ্ছা, এন্ড ফটোশপেও আমরা দুইটা মাস্ক পাবো, ফটোশপেও আমরা দুইটা মাস্ক পাবো। কি কি? একটা হচ্ছে লেয়ার মাস্ক আর একটা হচ্ছে ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্কের কাজটাও একই রকম, একটা লেয়ার আর একটা লেয়ারের ভিতরে ইনক্লুড হবে, অন্তর্ভুক্ত হবে। এটা 2 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করতেছি, লেয়ার মাস্ক। ক্লিপিং মাস্ক নিয়ে করতেছি না, কিন্তু লেয়ার মাস্ক নিয়ে আলোচনা করতেছিলাম আমরা। তাহলে এই যে লেয়ার মাস্ক, এই লেয়ার মাস্কের কাজ কি? এই লেয়ার মাস্কের কাজ হচ্ছে ওই ম্যাক মাস্কের মতো, আমরা লেয়ার মাস্কটা ব্যবহার করে ওই অবজেক্টটাকে, ওই অবজেক্টটার কোনো একটা অংশকে আমরা হাইড করতে পারবো। যেমন ধরেন এই ছবিটা, এই ছবিটা, আচ্ছা তার আগে আচ্ছা করি, আলোচনাটা করি। লেয়ার মাস্ক, এই লেয়ার মাস্ক এখানে কিন্তু, এখানে দেখেন আচ্ছা যাই হোক, এটা এই ইমেজের মধ্যে লেয়ার মাস্কটা পাবো কোথায়? লেয়ার মাস্কটা কোথায় পাবো, কিভাবে? লেয়ার মাস্কের আগে কাজটা বুঝি। লেয়ার মাস্কের কাজ হচ্ছে লেয়ার মাস্ক ব্যবহার করে ওই লেয়ারের কোনো একটা অংশকে আমরা হাইড করতে পারবো। সেই হাইটটা কিন্তু পার্মানেন্ট না, টেম্পোরারি। আমরা চাইলে ওই হাইটটাকে আবার ব্যাক করতে পারবো। যেটা আমরা যে ম্যাক মাস্ক দিয়ে আমরা ওইটাকে আবার রিলিজ করে দিয়ে চলে আসে না,
ঠিক এখানেও কিন্তু ওই একই রকম। ধরেন আমরা যদি এখানে লেয়ার মার্কস করি, লেয়ার মার্কস করে ওই অবজেক্টের কোনো একটা অংশকে হাইড করতে পারবো, আবার সেটাকে আনহাইডও করতে পারবো। কিভাবে? প্রসেসটা একটু আলাদা। প্রসেসটা কেমন? ধরেন এটা ইমেজের লেয়ারটা, তাই না? এই লেয়ারের মধ্যে এই দেখেন লেয়ার প্যানেলের মধ্যে নিচের দিকে দেখেন অনেকগুলো অপশন আছে না? অনেকগুলো অপশন আছে। অনেকগুলো অপশনের মধ্যে প্রথমে যে অপশনটা আছে সেটা হচ্ছে ডিলেট। এটা কিন্তু ডিলেট। দেখেন ডিলেটের বক্স তো সবাই চেনেন, আইকনটা সবাই চিনি না? ডিলেট। এখানে যেহেতু একটা লেয়ার, সেহেতু একটা বলছিলাম না যে একটা লেয়ার থাকলে সেটা কখনো ডিলেট হবে না, যার কারণে এখানে কিন্তু ডিলেট বাটনটা হাইড করা। আমি যদি এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করি, এটাকে কপি করলাম, বা আমি এইটাকে টেনে এই প্লাস আইকনে ছেড়ে দিলে এটা ডুপ্লিকেট হবে। আচ্ছা, এখন দেখেন এটা ভিজিবল হয়ে গেছে ডিলেট বাটনটা, তাই না? আচ্ছা, তাই এইটা হচ্ছে ডিলেট বাটন। তার মানে এখান থেকে যেহেতু এই ডিলেট অপশনটা কোথায় আছে? এই প্যানেলের মধ্যে, এই লেয়ার প্যানেলের মধ্যে। তার মানে কি ডিলেট কি ডিলিট করবে? সে লেয়ার ডিলিট করবে, সহজ কথা। যেহেতু লেয়ার প্যানেলের মধ্যেও আছে, তার মানে লেয়ার ডিলিট করবে, তাই না? তাহলে আমি চাইলে লেয়ারটাকে সিলেক্ট করে এই ডিলিট বাটনে ক্লিক করলে সেটা কি হবে? ডিলিট হয়ে যাবে। অথবা আমি যদি এটাকে টেনে নিয়ে এসে ডিলিটের উপরে ছেড়ে দেই, কি হচ্ছে? ডিলিট হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, এখন আমি এই লেয়ারটাকে টেনে নিয়ে এসে যখন প্লাস আইকনের উপরে ছেড়ে দিচ্ছি, তখন কিন্তু সেটা ডুপ্লিকেট হচ্ছে, কপি হচ্ছে। লেয়ারটা কপি হয়ে যাচ্ছে না? লেয়ারটা কিন্তু কপি হচ্ছে। আচ্ছা, এখান থেকে কপি করতেছি, আবার এইটার উপরে যদি আমি সিঙ্গেল ক্লিক করি, তখন কিন্তু একটা ব্ল্যাঙ্ক লেয়ার তৈরি হচ্ছে। তার মানে এই প্লাস আইকনটার কাজ কি? নতুন লেয়ার তৈরি করা। এই প্লাস আইকনের কাজ হচ্ছে নতুন লেয়ার তৈরি করা। সেই লেয়ারে কিছু থাকতে পারে, নাও থাকতে পারে। না থাক যখন আমরা সাধারণত এই প্লাস আইকনের উপরে ক্লিক করব, তখন একটা ব্ল্যাঙ্ক লেয়ার তৈরি হবে, ওটাতে কিছুই থাকবে না, একটা ফাঁকা লেয়ার তৈরি হবে, ঠিক আছে? আর আমরা যদি কোন একটা লেয়ারকে টেনে নিয়ে এসে এটার উপরে ছেড়ে দেই, দেন ওই লেয়ারটাকে সে কপি করতেছে, তাই তো? তার মানে এই প্লাস আইকনের কাজ হচ্ছে লেয়ার তৈরি করা। সেটা আপনি আর একটা লেয়ারকে কপি করবেন, ডুপ্লিকেট করবেন, নাকি ওই লেয়ার বাদ দিয়ে আপনি নতুন লেয়ার তৈরি করবেন, সেটা আপনার ব্যাপার। বাট এর কাজ হচ্ছে লেয়ার তৈরি করা। ক্লিয়ার? আচ্ছা, আর এটার কাজ তো ডিলিট করা, এটা বুঝলাম। আচ্ছা, গেল। এরপরে দেখেন একটা ফোল্ডার আইকন আছে না, ফোল্ডারের মতো? এই ফোল্ডার আইকনের কাজ হচ্ছে গ্রুপ করা। এটা হচ্ছে গ্রুপ। তার মানে আমি এখানে অনেকগুলো যখন লেয়ার হয়ে যায়, চাইলে লেয়ারগুলোকে ধরে গ্রুপ করতে পারবো। এখানে লেয়ারগুলো সিলেক্ট করব কিভাবে? একটা সিলেক্ট করার পরে শিফট ধরে বাকিগুলো সিলেক্ট করতে পারবো, একটা ট্যাব ক্লিক করে করে সিলেক্ট করতে পারবো, ঠিক আছে? সিলেক্ট করলাম, এই গ্রুপের উপরে ক্লিক করলাম, কি হলো? এটা গ্রুপে পরিণত হয়ে গেল। এই গ্রুপটা যদি ওপেন করি, এখানে দুইটা লেয়ার চলে আসে, তাই না? আবার এটাকে আনগ্রুপ করতে গেলে কিভাবে আনগ্রুপ করব? এই রাইট বাটন ক্লিক করে এই যে আনগ্রুপ লেয়ার। ওকে, পাইছি? তাহলে এখানে এটা ডিলেট, এটা লেয়ার তৈরি করা, এটা গ্রুপ করা। তারপরে আর একটা অপশন আছে, এইটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে আমরা পরে কথা বলবো। আর তারপরে আছে ট্রান্সপারেন্সি, এই যে লেয়ার মাস্ক। এরপরে হচ্ছে লেয়ার মাস্ক। এই যে জায়গাটা দেখেন, এই লেয়ার মাস্কের কাজটা হচ্ছে, এই দেখেন এইখানকার মতো না? দেখেন এইখানকার আইকনটার সাথে মিলে যায় না? খেয়াল করেন তো, এই দেখেন আইকনটা দেখতে এরকম না? মাঝখানে জায়গাটা ট্রান্সপারেন্ট, ফাঁকা জায়গা। তার মানে এইটার কাজ হচ্ছে মাস্কিং করা। তাহলে এই লেয়ার মাস্কটা, আমি ধরেন এই লেয়ারটায় যে ছবিটা আছে, আমি যদি এটাকে হাইড করি বা এটাকে ডিলিট করে দিই, সাপোজ এই যে ছবি, এই লেয়ারটা, এই লেয়ারে যে ছবিটা আছে, সেই ছবিটার কোনো একটা অংশকে আমি হাইড করতে যাচ্ছি, কোনো একটা অংশকে আমি হাইড করব, সেই ক্ষেত্রে আমি এই লেয়ার মাস্কের এই অপশনটা ব্যবহার করব। এখন এই লেয়ারটা সিলেক্ট রেখে যদি এটাতে ক্লিক করি, দেখেন একটা বক্স অ্যাড হয়ে গেল। অ্যাড হয়েছে, একটা হোয়াইট বক্স অ্যাড হয়ে গেছে না? এই হোয়াইট বক্সটা যদি কোনো লেয়ারে
ডান পাশে এরকম হোয়াইট বক্স দেখেন, তাহলে ওই বক্সটাকে ধরে নেবেন যে এই বক্সটাই হচ্ছে লেয়ার মাস্ক। এই বক্সটা কিসের থাম্বনেল, কিসের বক্স, লেয়ার মাস্কের বক্স। তাহলে এই বক্সটা ব্যবহার করে আমরা এই ইমেজের কোনো একটা অংশকে হাইড করতে পারবো। এখন হাইড করব কি দিয়ে, ব্রাশ দিয়ে হাইড করব। এই টুলবারের মধ্যে এইখানে আছে ব্রাশ, এই যেটা হচ্ছে ব্রাশ টুল। এই ব্রাশ টুলটা ব্যবহার করে আমরা ব্রাশ করতে পারবো। যেখানেই ব্রাশ করবো সেই জায়গাটা হাইড হয়ে যাবে। এই যে মুছে যাচ্ছে না, মুছে যাচ্ছে। কিন্তু এইখানে যে ভ্যানিশ হইলো দেখেন, মানে ব্লার হয়ে মানে এমনি মিশে গেছে, তাই না? ব্লারটা মানে হয়ে গেছে, মানে গ্রেডিয়েন্ট সিস্টেমে, তাই তো? এই ব্রাশটার ধরনটা এইরকম। আমরা চাইলে এই ব্রাশের ধরনটা চেঞ্জ করতে পারি। কিভাবে? এই ব্রাশটা যখন সিলেক্ট করব, এই ব্রাশটা মাউস পয়েন্টে এই ব্রাশটা নেওয়ার সাথে সাথে আমার কন্ট্রোল প্যানেলে দেখেন এই ব্রাশের অপশন আছে। আমরা যদি এখানে যাই, ওয়েট, ও এই তো, এটা হয়, এটা হচ্ছে ব্রাশ। আচ্ছা, এইটা এই যে এই ব্রাশটা আমার সিলেকশনে ছিল, তাই না? এই যে এটার নাম ছিল হচ্ছে সফট রাউন্ড, এটার নাম্বারও দেওয়া আছে 701, এরকম নাম্বার দেওয়া আছে, এটা দেখার বিষয় না, বাট সফট রাউন্ড মনে থাকলে হবে। এটা সফট রাউন্ড ব্রাশ, যার কারণে যেটা হচ্ছে মানে সফটভাবে মিশে যাবে, তাই না? বাট এটা হার্ড ব্রাশও আছে। হার্ড কোনটা আমরা যদি দেখি, এই যে দেখেন এখানে, এই যে হার্ড, এটা যদি সিলেক্ট করি, এই দেখেন, তাই না? এটা কিন্তু এরকম ব্লার হচ্ছে না, তাই না? তাহলে আমরা কিন্তু এই যে মুছে ফেলতেছি, তাহলে এই যে মুছে ফেললাম, আমার ইমেজের যে আইকনটা আছে সেটা থেকে কিন্তু দেখাচ্ছে যে আমার এটা আছে, তাই না? তার মানে আমি এটাকে কিন্তু চাইলে আবার ব্যাক করতে পারবো। তার মানে লেয়ার মাস্কের কাজ কি, লেয়ারটাকে হাইড করা, আবার সেটাকে ফিরিয়ে আনতে পারি, তাই না? আচ্ছা, এখন আমি যে ব্রাশ করতেছি, এই যে আমি ব্রাশ নিলাম, নিয়ে ব্রাশ করতেছি, হাইড হচ্ছে। আবার ফরগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড কালার আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে দেখেছিলাম। ওই যে দুইটা প্যানেল ছিল, ওইখানে দুটা ছোট ছোট বক্স ছিল, একটা ছিল ফিল আর একটা ছিল স্ট্রোক, তাই না? বাট এইখানে কিন্তু ফিল আর স্ট্রোক না, এইখানে কি, এইখানে ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড, তাই না? সামনে পিছনে ফরগ্রাউন্ড আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এখন আমি যখন এই ইমেজের উপরে ক্লিক করতেছি, তখন দেখেন আমার ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের উপরে কালারটা দুটোই সাদা কালার না? বাট আমি যখন লেয়ার মাস্কে ক্লিক করতেছি, তখন কিন্তু ডিফল্টভাবে এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চলে আসতেছে কি না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এখন আমি যখন এটাকে হাইড করতেছি, কি দিয়ে হাইড করতেছি, আমার ফরগ্রাউন্ড কালার কি আছে, ব্ল্যাক। তার মানে আমার ব্রাশ পয়েন্টে এখন আছে ব্ল্যাক কালার। আমি যদি এটাকে আনহাইড করতে চাই, তাহলে অবশ্যই তার বিপরীতটা হবে। বিপরীত কোনটা, হোয়াইট। এই বুঝবেন না পরে, কিন্তু বুঝবেন না, আমার কথা শোনেন, প্র্যাকটিস করতে হবে না, আগে ওইখানে বোঝার চেষ্টা করেন, পরে প্র্যাকটিস করেন, পরে না বুঝলে ওর কাছ থেকে আবার শুনবেন, ঠিক আছে? এইখানে আমি যখন ব্ল্যাক কালার দিয়ে ব্রাশ করতেছি, তখন এটা কিন্তু হাইড হয়ে যাচ্ছে, তাই তো? আবার এটা যদি চেঞ্জ করে দেই, ফরগ্রাউন্ড কালারে ব্ল্যাক হোয়াইট করে দেই, তাহলে অবশ্যই উল্টাটা ঘটবে। এবার কি হচ্ছে, আবার ফেরত আসতেছে। বিষয়টা কি ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার হবেন কিভাবে? আপনি তো ওর সাথে কথা বলতেছেন, সবাই বুঝছে, আপনি বুঝেন নাই। আমি আপনাকে বারবার নক করতেছি, কারণ এখানে সবাই মোটামুটি আগে থেকে একটু জানে, আপনি জানেন না, আপনার সমস্যা হবে। আমি এটাকে ফেরত আনলাম,
যদি ব্ল্যাক করে ব্রাশ করি কি হবে, এটা হাইড হয়ে যাচ্ছে। আনহাইড করতে গেলে হোয়াইট দিয়ে আনহাইড করতে হচ্ছে, মাথায় রাখতে হবে বিষয়টা। লেয়ার মাস্ক ব্যবহার করে যদি কোনো একটা অবজেক্টের কোনো একটা অংশকে আমরা হাইড করতে চাই, আমার ফরগ্রাউন্ড কালার থাকবে ব্ল্যাক, যদি আনহাইড করি ফরগ্রাউন্ড কালার হবে হোয়াইট। ক্লিয়ার? ওকে। আর এই যে বক্স, হোয়াইট বক্সটা, সেই হোয়াইট বক্সটা হচ্ছে কি, লেয়ার মাস্ক। এটা হচ্ছে লেয়ার মাস্ক থাম্বনেল। ক্লিয়ার? আচ্ছা, কোশ্চেন? হ্যাঁ করি, হ্যাঁ। হুম, হ্যাঁ ওটা হচ্ছে লেয়ার থাম্বনেল। না না, রিপিট হবে না, না, আবার নতুন ক্রিয়েট করতে হবে। আচ্ছা, তাহলে লেয়ার মাস্ক কি ক্লিয়ার হয়েছি? লেয়ার মাস্ক ক্লিয়ার? তাহলে এটা কিন্তু 2 নাম্বার টপিক, ইম্পর্টেন্ট টপিক। একটা স্মার্ট অবজেক্ট গেছে, এটা হচ্ছে লেয়ার মাস্ক। এখন কি এটা বিরক্তি নেব? আচ্ছা, এটা ব্রেক নেই, তারপরে আরও 2টা টপিক নিয়ে আলোচনা করবো আজকে। এরপরে কালকের ক্লাসে আবার রিপিট, মানে আমি আবার জিজ্ঞেস করবো সবাইকে, ঠিক আছে? যদি ক্লিয়ার হয়তো ক্লিয়ার, না হলে আমরা আলোচনা করবো আবার। আমার কথা হচ্ছে ফটোশপে কাজ করতে গেলে এই বেসিক জিনিসগুলোই আমার লাগবে, এইগুলোই বারবার ফেস করতে হবে আমাকে। আমরা যে কাজই করি না কেন এই জিনিসগুলোই পাবো, এই লেয়ার মাস্ক, এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এই স্মার্ট অবজেক্ট, হ্যাঁ, ক্লিপিং মাস্ক, এইগুলোই পাবো বারবার, এইগুলোই আমার কাজ। এই জন্য আমার এই টপিকগুলো ভালোভাবে বুঝতে হবে। ওকে।